সুপ্রিয় দর্শক, বয়ানের আজকের জুলাই অভ্যুত্থান নিয়ে ৩য় পর্বে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সাদিক আল আরমান। সাদিক আল আরমানের একটি পরিচয় হচ্ছে আ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক এবং একই সাথে তিনি বর্তমান বাংলাদেশ নির্বাচন কমিশন সংস্কার কমিশনে যে ছাত্র প্রতিনিধি, উনি সেখানকার ছাত্র প্রতিনিধি। তো আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সাদিক আল আরমানকে আমাদের সাথে আজকে তার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের সাথে দেওয়ার জন্য। আহ, আমরা খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সাদিক আল আরমানকে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে ইনভাইট করার জন্য। জি। জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা যে ধারাবাহিকভাবে যে সেশনগুলো করে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি। আমরা জানি যে যখন আন্দোলন একেক সময়ে একেক রকম গতি প্রকৃতি লাভ করেছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বড় ভূমিকা ছিল এই আন্দোলন সংগঠন এবং এই আন্দোলন সফল করার ক্ষেত্রে। আমরা আজকে প্রথমে জানতে চাইবো সাদিক আল আরমানের কাছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবেই নয়, একজন আন্দোলনকারী, একজন সমন্বয়ক হিসেবে আপনি যদি আপনার জুলাই অভ্যুত্থান বা এই যে টোটাল সংগ্রামটা ছিল সেখানকার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন। আম, যদি এখানে আন্দোলনের প্রেক্ষাপট শুরু করার পূর্বে আমি প্রারম্ভিক অবস্থা শুরু করব। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর 2009 সালের পরে বাংলাদেশ সমগ্র বাঙালি জাতি তার ভোট অধিকার থেকে দূরে চলে গিয়েছে। আমরা কখনো আমাদের ভোটের অধিকার, যেটা সাংবিধানিক অধিকার, সেটা কখনো প্রয়োগ করতে পারিনি। আর ভোট অধিকার কেড়ে নেওয়ার ফলে মানুষ কি পরিমাণ ভায়োলেন্ট হতে পারে, কি পরিমাণ প্রতিবাদী হতে পারে, তার একটা এক্সাম্পল আমরা জুলাই আপরাইজিং এ দেখেছি। আপনি জানেন যে 2009 সালের পরবর্তী সময়ে আহ, সাবেক যে রেজিম, হাসিনা রেজিমের ফ্যাসিস্টের যে আচরণ, তার অন্যতম বড় আচরণ হচ্ছে যে নিজ দল বাদে বাকি সকল দল এবং মতের মানুষের সাথে বৈষম্য করা। বিশেষত আপনি যদি কোথাও একটা চাকরির এপ্লাই করে, সরকারি চাকরি হতে পারে, অন্য যে কোথাও, যদি আপনার নিজস্ব কোনো দলীয় আইডেন্টিটি না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে সেখানে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে সুযোগ দেওয়া হবে না। এই দীর্ঘ 17 বছর বঞ্চনার শিকার হইতে হইতে বাংলাদেশে বিশাল একটা গোষ্ঠী যারা শিক্ষিত কিন্তু এই পর্যায়ে তারা বেকার হিসাবে দেশে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। কারণ এই এই যে বেকারত্বটা সৃষ্টি হয়েছে, এই বেকারত্বের পিছনে এই বৈষম্যমূলক আচরণটা দায়ী। একটা শিক্ষার্থী, সে যখন পড়াশোনা করে, তার পড়াশোনা করার কয়েকটা লক্ষ্য থাকে। তার পারিবারিক লায়াবিলিটিস থাকে, সামাজিক লায়াবিলিটিস থাকে, রাষ্ট্র তার পিছনে অর্থ খরচ করে, রাষ্ট্রীয় দায়বদ্ধতাও তার কাছে থাকে। কিন্তু যখন একটা মানুষ সকল প্রকার যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণেই বৈষম্যের শিকার হয়, তখন স্বাভাবিকভাবে মানুষের মনে ক্ষোভ জ্বলতে থাকে। যার ফলশ্রুতিতে আমরা সর্বপ্রথম দেখতে পাইছিলাম যে 2018 সালে কোটা বিরোধী আন্দোলন অনুষ্ঠিত হয় এবং সেখানে যখন কোটা প্রথা বাতিল করা হয়, আমরা মোটামুটি ছাত্রদের ভিতরে যারা ছিল তারা তৎকালীন সে সময় ঠান্ডা হয়ে যায় এবং মেনে নেয়। পরবর্তীতে যখন এই যে 2024 সালে আবার এই যে কোটা প্রথাকে ফিরিয়ে আনার জন্য যে পুনর্চেষ্টা করা হয়, তখন কিন্তু যারা এমন দেশে চাকরির অবস্থা অত্যন্ত ভয়াবহ, বেকারত্ব অনেক বেশি, সেই অবস্থায় শিক্ষার্থীরা তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তাদের ভবিষ্যৎ নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে। কারণ দেশটা কারো একার না, দেশটা আমাদের সবার। একটা শ্রেণী শাসন করবে আর বাকি সবাই শোষিত হবে, এটা কখনোই কোনো মানুষ যারা দেশের প্রতি ভালোবাসা আছে তারা কখনো মেনে নিবে না এবং মেনে নেয়নি। যার ফলশ্রুতিতে জুলাইতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে এবং এটা একটা যৌক্তিক দাবি ছিল এবং অধিকারপূর্ণ দাবি ছিল। পৃথিবীর কোথাও কোনো দেশে 56% কোটা আপনি পাবেন না, যে কোটার ভিত্তিতে মাত্র 56%কে কোটায় নিয়োগ দেওয়া হবে এবং বাকি সব অন্যান্য। এটা কখনোই গ্রহণযোগ্য না। কিন্তু আপনি দেখেছেন যখন এই একটা যৌক্তিক দাবিকে বল প্রয়োগের মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হয়েছে, বল প্রয়োগের মাধ্যমে দামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, তখন কিন্তু এটা বুমেরাং হয়েছে।
কারণ মানুষের ক্ষোভ জমতে জমতে এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে আপনার মতের সাথে আমার মত না মিললে আপনি আমাকে বলে দিচ্ছেন যে রাজাকার। আপনার মতের সাথে আমার মতামত না মিললে আপনি আমাকে বলে দিচ্ছেন যে ৭১-এর খুনি, দালাল। এরকম শব্দ এগুলা কিন্তু নতুন প্রজন্ম, জেনারেশন জুমার, এরা কেউই ভালোভাবে নেয়নি। যার ফলশ্রুতিতে তারা রাস্তায় নেমে আসে। যখন আমাদেরকে রাজাকার বলে উল্লেখ করা হলো, তখন আপনি দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল একটা মিছিল, বিক্ষোভ মিছিল রাতে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে ১৫ই জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে একটা বড় জমায়েতের আয়োজন করা হয় এবং সেখানে নির্লজ্জভাবে সরকারের প্রধান প্রধান ব্যক্তিবর্গ ঘোষণা দিয়ে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীকে দিয়ে সাধারণ ছাত্রদেরকে দমন পীড়ন চালানোর চেষ্টা করে এবং সেখানে আপনি দেখেছেন কি বীভৎস চিত্র, কতগুলা মেয়ে, কতগুলা বোন আমাদের আহত হয়েছে। আপনি ভয়ঙ্কর চিত্রগুলা ফেসবুকে এবং সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। এই বিষয়গুলা মানুষের বিবেককে নাড়া দিয়েছে এবং পরবর্তীতে 16 জুলাইতে যখন রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, এটা কখনো কোনো সভ্য দেশে, যে দেশে মানুষের ন্যূনতম আইনের শাসন আছে, গণতান্ত্রিক অধিকার আছে, মানুষের বিবেকবোধ আছে, মানবিকতা আছে, সেখানে কখনো একটা শিক্ষার্থীকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার নজির নাই। এটা একটা জঘন্য ফ্যাসিবাদী এবং পৃথিবীর নির্লজ্জতম যদি হত্যাকাণ্ড কোথাও ঘটে থাকে তার একটা দৃষ্টান্ত উদাহরণ যে সাধারণ একটা অধিকার চাওয়ার জন্য একটা মানুষকে হত্যা করা হয়েছে। এবং আপনি জানেন যে চট্টগ্রামে ওয়াসিম, শান্ত সহ সারা বাংলাদেশের 16 জুলাই অনেক অনেক শহীদ হয়েছে। এই জিনিসগুলো আমাদের বিবেককে নাড়া দিয়েছে। প্রাথমিক অবস্থায় আমি যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে কোটাটা কোনো ফ্যাক্ট না। কারণ আমরা ইউজুয়ালি সরকারি চাকরি করি না বা এর ফর্মটুকু আমরা তুলি না। আমরা কর্পোরেট লাইফ বা অন্যান্য বিষয়ের দিকে ধাবিত হই এবং সেই দিকে হয়তো বিদেশি স্কলারশিপ নিয়ে চলে যায়, না হয় দেশের ভালো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি এবং যার স্যালারি সরকারি চাকরির তুলনায় অনেক বেশি। আমাদের কালচারটা হচ্ছে ডিফারেন্ট। কিন্তু আমরা অনুধাবন করি এই যে আমাদের একটা বিশাল অংশ যারা আন্দোলনের শুরু থেকেই সম্পৃক্ত ছিল, কিন্তু যখন 16 তারিখ আবু সাইদকে হত্যা করা হলো, 17 তারিখ কফিন মিছিলে বাধা দেওয়া হলো, সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলা বন্ধ করা হলো, তখন আমরা বুঝেছিলাম যে এই মুহূর্তে আমার ভাইয়ের যে হত্যা, আমার ভাইকে যে শহীদ করা হয়েছে, এর যদি সুষ্ঠু এবং ন্যায় বিচার পাইতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হাল ধরতে হবে। এবং সেই দিন থেকে আমরা প্রকাশ্যে সর্বপ্রথম বিশাল আকারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 2টা পয়েন্টে কর্মসূচি ঘোষণা করে প্রাথমিক অবস্থায় আমরা 2টা সেক্টরে ভাগ করি, সেক্টর 1, সেক্টর 2। আমাদের যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে যে রামপুরা ব্রিজ, সেখানে আমরা সকাল 10টায় গণজামায়াত ঘোষণা করি এবং সেই দিন আপনি দেখেছেন যে বিশাল একটা ছাত্রদের অংশগ্রহণ আমরা আন্দোলনে দেখতে পাই, যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে রাস্তায় নেমে এসেছিল। এবং ওই দিন পুলিশ যেই পরিমাণ নির্লজ্জভাবে এই অসহায় ছাত্রদের উপরে হামলা করেছে, ছাত্রলীগ, যুবলীগ, টুকাই লীগ, সন্ত্রাসী লীগ, তখন কিন্তু বাংলাদেশের মানুষ এই দাবিটার কোনোভাবেই কোটা সংস্কার আন্দোলনে ছিল না। এই আন্দোলনটা কোনোভাবেই কোটা সংস্কারের সাথে সম্পৃক্ত ছিল না। তখন এটা শহীদ ভাইয়ের হত্যার বিচারের দাবিতে রূপান্তরিত হয় এবং খুব শিগগিরই আপনি দেখেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এবং সমগ্র জায়গা থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়। কারণ যে আমার ভাইকে গুলি করে হত্যা করতে পারে সে আমাকেও হত্যা করতে পারে। একজন খুনির কাছে আমার দেশ কখনো নিরাপদ না। আমাদের বিবেকবোধ, আমাদের মানবিকতা, আমাদের চিন্তা, আমাদের যে চিন্তা শক্তি, আমাদের অনুভবতা, ইমাজিনেশন থেকে আমরা সম্পূর্ণভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করি এবং আমাদের সর্বটুকু দিয়ে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করি এবং পরবর্তীতে আপনি জানেন সরকার ক্র্যাকডাউন চালায়, কিন্তু এর পরবর্তীতে এই আন্দোলনকে দমন করা কোনোভাবেই সম্ভব হয়নি। আমার একটা সংযোজনী প্রশ্ন। আপনি আপনি অলরেডি কিছুটা ব্যাখ্যা দিয়েছেন যে আসলে পাবলিকের শিক্ষার্থীরা, আমি একজন পাবলিকের শিক্ষার্থী। আমি জানি যে আমাদের এখানে সরকারি চাকরির প্রতি সবার অনেক বড় একটা এক্সপেকটেশন থাকে এবং অনেকেই বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকে। সেই জায়গায় কোটার যে ব্যাপারটা, এটা আসলেই একটা পীড়াদায়ক ছিল এবং এটা আসলেই মানার মতো ছিল না। কিন্তু প্রাইভেটের যে ব্যাপারটা আপনারা বললেন, আপনারা আসলে সরকারি চাকরির চেয়ে আপনার মাল্টিন্যাশনাল কোম্পানিতে অথবা দেশের বাইরের দিকে মুভ করা, এবং যতটুকু আমরা ওভারঅল যদি অবজারভেশন থেকে বলি যে যারা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যারা পড়ে এদের ফিনান্সিয়াল অবস্থা বা এদেরকে আমরা যেটা বলি যে মধ্যসত্ত্ব, যে মিডল ক্লাস যে একটা শ্রেণী আছে, আমরা সেইভাবে আসলে ক্লাসিফাই করতে পারি প্রাইভেটের স্টুডেন্ট গুলোকে। তো সেই জায়গায় মিডল ক্লাসের
এই যে জায়গাটা আমার কাছে মনে হয়, মানে আমার একটা কোয়েশ্চেন যে ঠিক কি কারণে এরা মাঠে নেমে আসা? যেমন কোটা আন্দোলনটা এটা মূলত শুরুর দিকে ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, সেই সাথে কিছু পাবলিক ইউনিভার্সিটিতে ছিল। এবং এটা কিন্তু প্রাইভেটে ওরকম ভাবে ছিল না শুরুর দিকে, শুধু কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনটা। কিন্তু তার পরবর্তীতে যখন আবু সাইদ শহীদ হলো আমি তখন আমরা দেখলাম আমি যে আপনাকে একটু আগে উল্লেখ করেছি, আমরা 18 তারিখ কোটা সংস্কারের জন্য মাঠে নামিনি। আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি আমার শহীদ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য, আমার বন্ধুদের উপর নিপীড়ন চালানোর জন্য, সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্লজ্জ বর্বরোচিত যে হামলা হয়েছে তার প্রতিবাদে। আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের দেশের জন্য আমরা আন্দোলন করেছি। আমরা কাউকে ক্ষমতায় প্রতিষ্ঠা করার জন্য কারো বাপের প্রয়োজনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করিনি। আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি আমাদের শহীদ ভাই হত্যার দাবিতে, আমার বোনদের উপরে অমানবিক নির্যাতনের কারণে, আমার জাতির উপরে আমাদের সমস্ত অধিকারকে হরণ করার কারণে। আমরা আমাদের দায়বদ্ধতা থেকে, দেশের প্রতি ভালোবাসা থেকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। এটা আমাদের কোটা সংস্কার আন্দোলনের সাথে আমাদের মূল আন্দোলনের কোনো সম্পৃক্ততা নাই। ধন্যবাদ। আ আমরা দেখেছি শহীদের তালিকা এখনো বৃদ্ধি পাচ্ছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন অথবা অন্য কোনো সংগঠন কি প্রাইভেটের শিক্ষার্থীদের উপর কোনো জরিপ চালিয়েছে যে সেখান থেকে কি পরিমাণ আহত শিক্ষার্থী আছে অথবা কয়জন শহীদ হলো? আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় ২ সহস্রাধিক শহীদের কথা আমরা জানি। আমাদের সরকারিভাবে এই বিষয়টা লিপিবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। দেশের আনাচে-কানাচে সব জায়গায় খবর নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমাদের মনে হয় যে উল্লেখযোগ্য একটা অংশ যারা এই আন্দোলনে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং রাষ্ট্রীয়ভাবে তাদের নাম লিপিবদ্ধ করতে পেরেছি। তারপরেও এখনো সার্চ এবং খোঁজ চলমান আছে। যদি আমরা কখনো এমন কেউ ভাই থাকে যারা আমাদের যে লিস্ট তার বাহিরে বাদ পড়েছেন, সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করতেছি তাদেরকে খুঁজে বের করার জন্য। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুরু থেকে এই আন্দোলনে ছিল। কিন্তু যখন এই বিপ্লবটা হয়ে গেল বা বিপ্লব বা গণ-অভ্যুত্থান হয়ে গেল, পরবর্তীতে আপনি দেখতে পেয়েছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের শিক্ষার্থীদেরকে যে ভূমিকা, আমাদের শহীদের সংখ্যা ৫০ এর অধিক। আমাদের কন্ট্রিবিউশন অনুযায়ী আমাদেরকে স্টেক দেওয়া হয়নি। এবং আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই পাবলিকের চাইতে পিছিয়ে নেই এবং কিছু ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আছে। সেই ক্ষেত্রে আমাদের এটা বলতে পারেন যে অভিমানের জায়গা বলতে পারেন, কষ্টের জায়গা বলতে পারেন যে আমরা প্রাইভেট থেকে হয়তোবা আরো বেশি পরিমাণে এই স্টেক দিয়েছিলাম যেখানে আমরা দেশ এবং জাতির জন্য গঠন করার জন্য কাজ করতে পারবো। আমরা আন্দোলনে ছিলাম দেশের প্রয়োজনে। আমরা অবশ্যই কাজ করতে চাই দেশের প্রয়োজনে। এই যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে যেটা আপনি বললেন যে আন্দোলনে আপনাদের কন্ট্রিবিউশন ছিল অনেক কিন্তু পরবর্তীতে ওভাবে মূল্যায়ন করা হয়নি। এক্ষেত্রে আপনি কি কারণ থাকতে পারে বলে মনে করেন? এখানে যদি কি কারণ থাকা বলতে, আমরা সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগঠিত ছিলাম না প্রাথমিক অবস্থায়। এই একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আন্দোলন করেছেন, বিশেষত যারা এই আন্দোলনে এখন সুবিধাভোগী বা সুবিধা পাচ্ছেন, তারা হয়তোবা নিজেদের বাহিরে কাউকে এই পাওয়ারে নিয়ে আসতে চান নাই। সেজন্য আমাদেরকে তারা অন্তর্ভুক্ত করেননি। ধন্যবাদ আসলে ২ টি কারণ ব্যাখ্যা করলেন। আমরা আ আরেকটা কোয়েশ্চেন আপনার আন্দোলন কেন্দ্রিক সেটা হচ্ছে আপনি তো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট। সেখানকার আপনার পরিচিত এরকম কেউ কি শহীদ হয়েছেন? জানার জন্য যে বা আপনার আমি আপনাকে একটা ঘটনা উল্লেখ করতে পারি। 18ই জুলাই আমি যখন আন্দোলনে ছিলাম তখন আমার সামনে আমার একটা ছোট ভাই, ইম্পেরিয়াল কলেজের ছোট ভাই, নাম হচ্ছে জিল্লু শেখ। সে আমাকে বলল যে, "ভাইয়া তোমরা পড়ো, তোমরা আন্দোলনে একটু সামনের দিকে যাও।" তো আমরা অপেক্ষা করছিলাম কারণ আমাদের কাছে কোনো পূর্ণ প্রস্তুতি ছিল না যে লাঠি, সোঁটা, ঢিলা বা ইটের কণা, ভাঙা ইট এগুলো আমরা জোগাড় করতেছিলাম। কারণ কি আমি নিরস্ত্র অবস্থায় গুলির সামনে গিয়ে মারা যাবো। তো সে একটু বেশি উৎসাহী বা আন্দোলনের জোশ তার ভিতরে ছিল। আমি বললাম যে, "একটু দাঁড়াও।" তখন সে আমাকে একটু বলল যে, "তুমি ভীতু। তোমরা থাকো, আমি গেলাম।" এটা বলে সে সামনে চলে গেছে এবং আমার মনে হয় যে মাত্র ৩০ হাত সামনে গিয়ে সে আমার সামনে গুলিবিদ্ধ হয়েছে। এবং আমি এটা কখনো ভুলব না। এটা অবশ্যই আমার জন্য কষ্টদায়ক এবং আমি তার লাশের মিছিল দেখেছি। তার রক্ত আমার হাতে ছিল। I will never forget this moment.
আনবিলিভেবল, এগুলো আসলে ভুলার মতো না। আমি গত সেশনে একজনের সাথে যখন গল্প করছিলাম, আব্দুল আমিন ভাই, উনি শেয়ার করেছিলেন আমাদের সাথে যে কিভাবে ওনার আশেপাশের যারা আন্দোলনকারী ছিল, স্নাইপারের গুলিতে কিভাবে মারা যাচ্ছে অথবা সরাসরি পুলিশের গুলিতে মারা যাচ্ছে। তো আসলে এই আন্দোলনে আমি এত রক্ত দেখেছি, এত ভয়াবহ বীভৎস দৃশ্য আমি দেখেছি যে আমি গত 3 মাস আমি ঘুমাতে পারিনি। আমি যখনই ঘুমিয়েছি আমি দেখেছি রক্ত, ধোঁয়া, গুলির শব্দ এবং আমার নিজের যে অভিজ্ঞতা, আমি বেশ কয়েকবার গুলিবিদ্ধ হয়েছি। আমার রাবার বুলেট আমার হাতে পায়ে লেগেছে। আমার চোখের এখানে টিয়ার সেল লেগেছে। আমি টিয়ার সেলের কারণে রক্তবমি হয়ে আমি রাস্তায় পড়েছিলাম। আমার ঘ্রাণ শক্তি আমি ২৪ দিনের জন্য হারিয়ে ফেলেছিলাম। ২৪ দিন পর আমি একটু ঘ্রাণ শক্তি ফিরে পেয়েছি। বাট এখনো আমি সম্পূর্ণভাবে আমার আগের যে ঘ্রাণ শক্তি সেটা ফিরে পাইনি। এবং যদি আমি অনুধাবন করি, এই আন্দোলনে যে পরিমাণ বীভৎস পরিমাণে নির্যাতন চালানো হয়েছে, হামলা করা হয়েছে যুদ্ধ স্টাইলে, মনে হচ্ছে যে একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর বিরুদ্ধে, আরেকটা দেশের শত্রু দেশের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। নিজ দেশের ডিসেন্ট সাধারণ শিক্ষার্থীদের উপরে এই পরিমাণ নির্যাতন চলতে পারে, এই পরিমাণ নির্যাতন হতে পারে, এটা পৃথিবীতে মনে হয় আরেকটা কোথাও নজির নেই। এটা আমাদের জাতির জন্য কলঙ্ক যে আমাদের প্রশাসনিক বাহিনী যারা আমাদের ট্যাক্সের টাকায় চলে তারা আমাদের উপরে এই পরিমাণ নির্যাতন করেছে। এক্সাক্টলি। আমরা আন্দোলন পরবর্তী সময়ে বর্তমান রাষ্ট্রের যে পরিস্থিতি তার উপরে আপনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আপনি যেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশন সংস্কার কমিশনের একজন ছাত্র প্রতিনিধি, আ সে কারণে আপনাকে কোয়েশ্চেন করা যে নির্বাচন নিয়ে বর্তমান বাংলাদেশ নির্বাচন কমিশনের অগ্রগতি কতটুকু? দেখেন, আমাদের গত ১৭ বছরে আমাদের প্রত্যেকটা প্রশাসনিক সিস্টেমকে ধ্বংস করা হয়েছে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানটিও কিন্তু তাদের যে দলীয়করণ ভয়াল যে থাবা সেখান থেকে রক্ষা পায়নি। এখানে রন্দে রন্দে প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদের দোসর এবং অন্যান্য ব্যক্তিবর্গ এবং ফ্যাসিবাদের সিস্টেম এখন পর্যন্ত বিদ্যমান। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে এই নির্বাচন কমিশনটাকে সুন্দরভাবে সংস্কার করে আমাদের দেশের জন্য গ্রহণযোগ্য এবং সর্বোচ্চ পরিমাণে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন উপহার দেওয়ার জন্য। সেই জন্য আমরা কাজ করছি। আমাদের কাজের অগ্রগতি খুব ভালো। আমরা ইতিমধ্যে প্রায় ২৫ টি মিটিং সম্পন্ন করেছি। আপনি দেখতে পেরেছেন যে রিসেন্টলি আমাদের নির্বাচন নতুন সিএসি এবং অন্যান্য কমিশনার যারা আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি আশা করব যে আমাদের সংস্কার প্রক্রিয়ার পরবর্তীতে যারা যখন বিষয়গুলা ইমপ্লিমেন্ট করবে, আ যদি সবকিছু ঠিক থাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটি নির্বাচন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরাও আশাবাদী এবং আশা করি যে নতুন যেই বিপ্লব পরবর্তী যে সরকার, সেই সরকার আমাদেরকে একটি আশানুরূপ একটি নির্বাচন আমাদের উপহার দিবে। আ নির্বাচনের ব্যাপারে আমরা জানি বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ থেকে বিভিন্ন রকম প্রস্তাবনা আসছে। যেমন আ অনেক রাজনৈতিক দল চাচ্ছে পিআর পদ্ধতিতে ইলেকশন হতে, আ প্রতিনিধিত্বমূলক, এবং অন্যান্য ব্যবস্থাগুলোর ব্যাপারে অনেকে বলে যাচ্ছে। এই ক্ষেত্রে কি কোনো অগ্রগতি আছে বা কোন পদ্ধতিতে আমরা নির্বাচন হতে পারে? আমরা আ বিষয়গুলো দেখেছি আমাদের ইতিমধ্যে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন দেশের নাগরিক সমাজ, রাজনৈতিক দল, সাংবাদিক সমাজ, শিক্ষার্থী সবার সাথে আমরা বসছি এবং সামনে আমাদের আরো বেশ কিছু স্কেডিউল আছে যেখানে আমরা দেশের সকল নাগরিকের সাথে বসবো। আমরা সকল দল এবং মতের পরামর্শ নিচ্ছি, আমরা কাজ করছি। হয়তোবা আমাদের প্রস্তাবনায় আমরা যখন একটা সিদ্ধান্তে পৌঁছাবো আমাদের প্রস্তাবনায় বিষয়গুলা উঠে আসবে। আমার একটা কিউরিওসিটি, সেটা হচ্ছে যেহেতু নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নিবে, সেগুলো তো হচ্ছে সবার সাথে পরামর্শ করে নিবে। এরকম না যে একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন ঘোষণা দিবে, সেটার উপর গণভোট হবে অথবা গণতান্ত্রিক কোনো যে পদ্ধতি আমরা জানি, সেই পদ্ধতিতে কোনো একটা সিদ্ধান্ত নিবে। এর চেয়ে আমার কাছে যেটা মনে হয়, আপনি আমাকে কারেকশন করে দিবেন যদি ভুল হয়ে থাকে, যে প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা আছে, ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক দলসমূহ, সাংবাদিক বা সুশীল সমাজ বা নির্বাচন নিয়ে যেসব ভলান্টিয়ার অর্গানাইজেশন গুলো আছে, এদের সাথে হয়তো বসে সিদ্ধান্ত নিবে যে কিভাবে বাংলাদেশের নির্বাচন সামনে হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা জানি বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় রাজনৈতিক দল বা প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপি, যেটা যেহেতু আগে বাইনারি ছিল আওয়ামী লীগ বিএনপি, তার পরবর্তীতে তৃতীয় শক্তি চতুর্থ শক্তি আসতো জামাত বা এরশাদ রাজনৈতিক দল হিসেবে। যেহেতু বিএনপি বর্তমান বাংলাদেশে একটি শক্তিশালী এবং বলা যায় যে সবচেয়ে বড় দল,
বিএনপি যদি কোনো একটা প্রস্তাবনা রাখে, এটাকে ডিনাই করার সুযোগ কি বর্তমান নির্বাচন কমিশন রাখে? প্রথমত আমরা এখনো রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমাদের সরকার, আমাদের কমিশন, আমাদের যে সংস্কার প্রক্রিয়া, এটা এখনো শহীদদের রক্তের উপর দণ্ডায়মান। তো সেই ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল যারা প্রস্তাবনা দিবেন, আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য। আমরা কখনোই একটা ফ্যাসিবাদকে সরিয়ে আরেকটা ফ্যাসিবাদকে বসিয়ে দিতে চাই না। আমরা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চাই না। ফ্যাসিবাদের বীজ রেখে যদি আপনি আবার ইলেকশন দেন এবং বিএনপি ক্ষমতায় আসতে পারে, জামাত ইসলামী বা যে কেউ ক্ষমতায় আসলো। আসার পরবর্তীতে যদি তারা আবার ফ্যাসিবাদ হয়ে ওঠে এবং ফ্যাসিবাদের দোসরদেরকে যদি আমরা সংস্কার না করি, তাদেরকে চিহ্নিত না করি, তাদেরকে শাস্তির আওতায় না আনি, এই পর্যায়ে যদি আমরা আবার ইলেকশন দিয়ে ক্ষমতাটা হস্তান্তর করে দিই, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা ভবিষ্যতে আবার ফ্যাসিবাদের শিকার হতে পারি। আমরা আমাদের ভোট অধিকার হারাতে পারি, বাক স্বাধীনতা হারাতে পারি, আমাদের মৌলিক অধিকার সমূহ আমরা হারাতে পারি। আমরা সেটা কখনো চাই না। আমরা চাই যে আমাদের একটা সুন্দর সংস্কার প্রক্রিয়ার ভিত্তিতে ফ্যাসিবাদের যে বীজ, তাকে উৎপাদন করে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত করা এবং ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদ জন্ম না হয় সেক্ষেত্রে খেয়াল রাখা। চমৎকার। আরেকটি ব্যাপার হচ্ছে আমরা বর্তমান যতগুলো সরব রাজনৈতিক সংগঠন বা দল আছে তার মধ্যে আমি যদি বলি যে সবচেয়ে বেশি সরব হচ্ছে বিএনপি এবং জামায়াত, এবং এরা সবচেয়ে বেশি মিডিয়া কাভারেজ পাচ্ছে। বিএনপি এবং জামায়াত দুই দলের পক্ষ থেকেই গণহত্যাকারী যে স্বৈরাচারী যে রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, যেটা আপনারা চোখের সামনে দেখেছেন ওরা কিভাবে মানুষ হত্যা করেছে, ওপেনলি গুলি করে সাধারণ মানুষকে হত্যা করেছে, এরকম নির্লজ্জ ইতিহাস। আপনি যেটা বললেন যে আসলে বর্তমান সভ্য সমাজে বা কোনো রাষ্ট্র ব্যবস্থায় এরকম নাই যে নিজের দেশের জনগণের উপর এভাবে গণহত্যা চালায়। যেখানে যুদ্ধ হয় সেখানকার হিসাবটা যদি আমরা আলাদাভাবে দেখি, আওয়ামী লীগের মতো এরকম গণহত্যাকারী একটি দল, স্বৈরাচারী একটি দলকে নির্বাচনে নিয়ে আসার জন্য সেখান থেকে বড় বড় বর্তমান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নরম আওয়াজ শোনা যাচ্ছে, এবং এদের প্রতি কঠোর হওয়ার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি নরম হওয়ার একটা নরম সুর আসছে। এটার কারণ কি বলে আপনি মনে করেন? উম এটা যারা রাজনৈতিকভাবে, যাদের কোনো আদর্শ নাই, রাজনৈতিকভাবে যারা দেউলিয়াত্ব বরণ করেছে, যারা শহীদদের রক্তকে ভুলে গিয়েছে, যারা শুধুমাত্র রাজনীতিটাকে নিজের রুটি এবং রুজি এর মাধ্যম করে নিয়েছে, তাদের ক্ষেত্রে যদি এরকম কোনো কিছু হয়, এটা স্বাভাবিক। কারণ তারা রাজনীতি করে নিজের জন্য, দেশের জন্য বা কোনো জাতির জন্য করে না। আমি আশা করি এবং আমি বিশ্বাস করি বিএনপি বা বড় অন্যান্য যেসব রাজনৈতিক দল আছেন তাদের মূল যে চেতনা, তাদের মূল চেতনা কখনোই ফ্যাসিবাদকে বা যারা গণহত্যায় অভিযুক্ত তাদেরকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য তারা চায় কিনা আমি জানি না। যদি তারা চায়, তারা, এটা খুবই দুঃখজনক, কারণ এই ফ্যাসিবাদ যখন ফিরে আসবে তাদের বুকেই সর্বপ্রথম ছুরিটা মারবে। যারা নিজেদের ভালো চায়, যদি নিজেদের ভালো তো সবাই বুঝে, তারা নিজেদের ভালো যদি না বুঝে, তারা যদি ফ্যাসিবাদের সাথে থাকতে চায় তারা থাকতে পারে। সেক্ষেত্রে এটা জাতির এবং শহীদের রক্তের সাথে, জাতির ত্যাগের সাথে তামাশা ছাড়া আর কোনো কিছু হবে না। এক্স্যাক্টলি। এবং প্রাসঙ্গিক আরো একটি প্রশ্ন যে যদি যদি আওয়ামী লীগকে অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমরা জানি যে আসলে গণহত্যাকারী একটা দল আওয়ামী লীগ, কিন্তু এই মুহূর্তে কোনো বিদ্যমান যে সিস্টেম আছে বা আমাদের যে সংবিধান বলি বা আইন বলি, সেগুলোর দিয়ে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমি যাচ্ছি না জুলাই অভ্যুত্থানের স্পিরিট, আমি ওভারঅল আমাদের যে সিস্টেম আছে তার ভিত্তিতে বলছি, সেখানে কি আওয়ামী লীগকে ইনক্লুড করা অথবা এক্সক্লুড করার কোনো ব্যাপার-স্যাপার আছে কিনা? দেখেন, প্রথমত যে আমাদের সরকারটা টিকে আছে সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের উপরে। আমাদের সংবিধানটাকে এমনভাবে পরিমার্জিত, সংশোধিত করা হয়েছে যেখানে হাসিনা সরকার ছাড়া আর কোনো সরকারের কোনো বৈধতা সাংবিধানিকভাবে ছিল না। এখন এ পর্যায়ে এটা একটা জটিল প্রশ্ন। সেক্ষেত্রে বর্তমান যে আইন, সে আইন অনুযায়ী আওয়ামী লীগকে রাখা না রাখা, এটা যারা আইনের উপর বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন। আমার অনুমান থেকে যদি একটা দল যারা গণহত্যার সাথে সম্পৃক্ত, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনার সুযোগ আছে। হয়তোবা আমরা
বিচারিকভাবে দেখব যে যারা গণহত্যায় অভিযুক্ত হয়েছে তাদের বিচার হবে। আপনি জানেন যে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে এবং তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। এক্সাক্টলি। আমরা আপনাকে এবার অন্য একটি বা আমরা আবার যদি রাজনীতির মাঠে ফিরে যাই। বর্তমানে যদি আবার কোনো একটি সংঘাত হয় বা যদি মনে হয় যে ফ্যাসিবাদের পুনর্বাসন হয়ে যাচ্ছে অথবা যে ফ্যাসিবাদী শক্তিগুলো ভিন্ন নামে অথবা যদি এরা আবার আমাদের সামনে চলে আসে, আপনার কি মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটি আগে যেমনটা রাজপথে রক্ত দিয়েছে, সময় দিয়েছে, ঠিক এরকমভাবে আবার মাঠে নামতে পারবে বা এদেরকে সংগঠিত করার মতো কোনো সংঘবদ্ধ কোনো স্ট্রাকচার আছে? উম এটা একটা জটিল প্রশ্ন। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নিজের ব্যক্তিগত প্রয়োজনে আন্দোলনে অংশগ্রহণ করেনি। আন্দোলন করেছে দেশ এবং জাতির প্রয়োজনে। তো আমার বিশ্বাস যদি কখনো দেশ এবং জাতি আমাদের স্বাধীনতা যদি কেউ ক্ষুণ্ণ করতে চায়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর চেয়ে তীব্র আকারে আন্দোলনে অংশগ্রহণ করবে। কিন্তু কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠা করা, কোনো দলকে ক্ষমতা দেওয়ার জন্য, একে সরিয়ে একে বসানোর জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন শিক্ষার্থীরা হয়তোবা আন্দোলনে অংশগ্রহণ করবে না। আপনার কি বলার আছে যদি আমি আপনাকে বলি যে বর্তমান যে আমরা আমি একটু লম্বা প্রশ্ন করব বা হচ্ছে প্রশ্নের ব্যাকগ্রাউন্ডে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে জেনারেশন জি বা জেন জি যেটাকে আমরা বলি। একটা ধারণা ছিল যে সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে অথবা সেখান থেকে ওদের হচ্ছে মাঠে ময়দানে অংশগ্রহণ কম, দেশ নিয়ে সচেতন না। মানে একটা নেতিবাচক একটা ধারণা ছিল। এবং সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে এরা আসলে বাংলাদেশের ইতিহাসের এক বিশাল এক বড় পরিবর্তন নিয়ে আসে, ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এবং সেটা খুব সহজ ছিল না। আমরা দেখেছি রক্ত দিয়েছে, রক্ত দিয়ে নিয়ে এসেছে। এবং সে সেই জায়গা থেকেই আপনার কি বলার থাকবে ভবিষ্যৎ জেনারেশন বা হচ্ছে বর্তমান যে জেনারেশন যেটা আমরা জেন জি বলছি তাদের প্রতি অথবা তার পরবর্তী জেনারেশনের প্রতি? যে আসলে দেশের প্রতি যে ভালোবাসা বা যে দরদ, যে মায়া যেটা আমরা আমরা যেটা দেখলাম যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি এদের কোটার দরকার নাই, এদের সরকারি চাকরির দরকার নাই। কিন্তু তারপরে দেশের প্রতি একটা দায়বদ্ধতা থেকে এখানে আসা। এই স্পিরিটটা আপনাদের বা প্রাইভেটের ভিতরে একটা আশার একটা ব্যাপার আছে যে ঠিক এই কারণে আসছে। একটা কারণ আমরা জানি যে আবু সাইদ থেকে শুরু করে যখন আ অনেককে একের পর এক খুন করে ফেলল, এটার একটা প্রভাব ছিল। তারপরে আমার কাছে মনে হয় যে এখানে আরো কিছু ফোর্স কাজ করেছে শিক্ষার্থীদের মধ্যে। যে শুধু ঠিক আছে এটা একটা বড় কারণ যে আমার সামনে আমার দেশের নাগরিক, আমার একটা ভাই মারা যাচ্ছে। আমরা দেখেছি বাচ্চা ছেলে থেকে শুরু করে একেবারে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই রাস্তায় নেমে এসেছে। কিন্তু তারপরেও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বা জেনারেশন জি যাদেরকে আমরা রাজনৈতিক সচেতন হিসেবে খুব রাজনৈতিক সচেতন এরকমটা বলি না। তারা তারা যে দেশের জন্য এরকম জীবন দিতে পারে, এই ব্যাপারটা বা এই যে স্পিরিটটা বা এটা ভবিষ্যতে আরো কিভাবে ধরেন আরো জাগিয়ে রাখা যায় বা এই চেতনাটা কিভাবে আমাদের মধ্যে জাগিয়ে রাখা যায়? যদি আ আপনি যদি মনে করেন যে আপনার সামনে যে অডিয়েন্স গুলো আছে, এরকমই অডিয়েন্স, তাদের জন্য আপনি কিভাবে বলবেন? উম আমার পয়েন্ট অফ ভিউ থেকে বর্তমান জেনারেশন জুমার, আমি নিজেও জেনারেশন জুমার অন্তর্ভুক্ত। আ এরা রাজনৈতিকভাবে কনসার্ন, সচেতন। অসচেতন বিষয়টা এমন নয়। এখন আগে সত্যকে আপনি মিথ্যা বলে চালায় দিতে পারতেন, মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠা করে দিতে পারতেন। কিন্তু এই পর্যায়ে প্রযুক্তির ব্যবহার জেন জি জানে। তারা ChatGPT ইউজ করতে জানে, Google ইউজ করতে জানে। তারা ফ্যাক্ট চেকিং করতে পারে। তাদের ইনফরমেশন এর জন্য Wikipedia আছে, YouTube আছে, অনেক সোর্স আছে যেখান থেকে তারা সত্য এবং মিথ্যাগুলা বের করতে পারে। তো যখন আপনি আসলে আপনার প্রতিপক্ষ বা আপনার এই নিউ জেনারেশন কে আপনি ভালোভাবে বুঝতে না পেরে তাদেরকে ফার্মের মুরগি মনে করে আপনি যখন তাদেরকে যা তা ইচ্ছা সরায় বুঝ দিতে গেছেন, তো সেক্ষেত্রে বুমেরাং হয়েছে। বরঞ্চ উচিত ছিল যে আগের যে জেনারেশন তাদের জেনারেশন থেকে এই জেনারেশনটা অত্যন্ত স্মার্ট এবং রাজনৈতিকভাবে কনসার্ন। তাদেরকে সেভাবে ট্রিট করা উচিত ছিল। তাদের সাথে এরকম তামাশা করা কোনোভাবেই উচিত হয়নি। যে আপনি দেখেছেন আন্দোলন কালীন চলার সময় আমাদেরকে তামাশা করেছিল। কিরকম তামাশা? নেট বন্ধ করে দিয়ে বলেছিল যে এই যে নেটের অফিস পুড়ে গেছে বা তার পুড়ে গেছে। তারপরে একেক সময় একেক কথা বলা হয়েছে। এগুলা মানুষ বুঝে। এবং যখন তারা বুঝতে পেরেছে যে এটা আমাদের সাথে তামাশা করেছে, তামাশার রিঅ্যাকশন
তারা সম্পূর্ণভাবে মাঠে দিয়ে দিয়েছে। তো এইজন্য যে জেনারেশন আছে এদেরকে রাজনৈতিকভাবে অসচেতন এবং বোকা ভাবার কোনো কারণ নেই। বরং তাদেরকে সমীহ করা উচিত, তাদেরকে বুঝে চলা উচিত এবং তাদেরকে সম্মান করা উচিত। কারণ আপনাদের বর্তমান যারা জেনারেশন আছেন সিনিয়র রাজনীতিবিদ তাদের চাইতে এদের রাজনৈতিক কনসার্নেস অ্যান্ড সবচেয়ে আ আ আশার দিক হচ্ছে রাজনৈতিক চিন্তা এবং চেতনা দেশের জন্য ভালোবাসা অনেক বেশি। এক্সাক্টলি, এবং আমরা সেটা দেখেছি আন্দোলনের সময়টাতে। আ যদি সেই প্রেক্ষিতেই আরেকটি প্রশ্ন চলে আসে যে, বর্তমানে যারা সিনিয়র লেভেলে যারা রাজনীতি করে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা বয়স্ক বা এবং একই সাথে যারা আমরা ছাত্র জনতা বা যাদেরকে তরুণ হিসেবে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়রদের মধ্যে এই ফ্যাসিবাদী যে রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, তাকে পুনর্বাসনের একটা টেনডেন্সি দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় যে আ জেনারেশন জুমার এটা মেনে নিবে? মূলত আওয়ামী লীগ যে আচরণ করেছে, যতদিন পর্যন্ত মানুষের আ স্মৃতিশক্তি থাকবে, মানুষ যতদিন পর্যন্ত ভুলবে না, এই দেশের মানুষের মনে তারা কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না। যদি সবাই তাদেরকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেও মানুষ তাদের প্রতি যে পরিমাণ ঘৃণা উদগিরিত করেছে এবং মানুষের মনে তাদের জন্য যে পরিমাণ ঘৃণা জমে আছে, কেউ চাইলেও আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা এটা এই পর্যায়ে অসম্ভব। হয়তোবা আগামী ২০ বছর পরে আপনি চিন্তা করতে পারেন যে হয়তোবা তারা মানুষের কাছে কোনো কিছু নতুন ক্রিয়েটিভ ন্যারেটিভ দাঁড় করে কিছু একটা বলতে পারে। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে কোনোভাবেই মানুষের মনে আগামী ২০ বছর আওয়ামী লীগ বা এর দোসরদের কোনো জায়গা হবে না। আওয়ামী লীগের একটি সবচেয়ে বড় ন্যারেটিভ ছিল মুক্তিযুদ্ধ। এবং আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনার কোনো ডেফিনিশন নাই। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক, বিপক্ষের লোক বলে আসলে মানুষকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, জেলে পুরা হয়েছে। আ এদের জন্য আসলে কোনো ন্যারেটিভ দাঁড় করে নিয়ে আসা কঠিন হবে। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আ যেমন একটা রিসেন্ট এক্সাম্পল যদি দেই, মুগ্ধের শহীদের ব্যাপারটা আমরা সবাই জানি, সবাই দেখেছি। এবং যারা আওয়ামীপন্থী সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্ট এবং মুগ্ধের ভাই স্নিগ্ধ সেই ব্যাপারটাকে নিয়ে এসেছে। তার মানে ব্যাপারটা যে একেবারেই কোনো একটা আ মানে বিচ্ছিন্ন কোনো একটা ব্যাপার তা কিন্তু না। আওয়ামী লীগের যে রুট লেভেলের সমর্থক আছে সেখান থেকে আমরা যদি আ সাবেক স্বৈরাচার শেখ হাসিনার যে শেখ হাসিনার যে ছেলে, এদের পর্যন্ত আমরা দেখি একই টোনে কথা বলে এবং গুজব ছড়িয়ে যাচ্ছে কন্টিনিউয়াস গুজবের পর গুজব। এবং আমার কাছে মনে হচ্ছে ওরা গুজবের মাধ্যমে কোনো একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে। যেমন মুগ্ধের যে শহীদ হওয়াটাকে তারা অস্বীকার করছে যে মুগ্ধ স্নিগ্ধ একই ব্যক্তি। এটা একটা আই ওয়াশ ছিল। এরকম। সো আমি জাস্ট প্রশ্ন করছি না, আমি একটা ওপিনিয়ন দিচ্ছি যে আসলে ন্যারেটিভ দাঁড় করিয়ে আওয়ামী লীগের ফিরে আসা অনেক কঠিন হবে। যদি না কোনো একটা রাজনৈতিক শক্তি যেমন বিএনপি বা জামাত যদি এদেরকে কোনো পুনর্বাসনের জন্য কোনো সহায়তা না করে, তাহলে এদের জন্য ফিরা আসলেই কঠিন হবে। কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে এদের প্রতি নরম সুর দেখা যাচ্ছে। এট দ্য সেম টাইম আপনি একটা ব্যাপার বললেন, এবার আমি প্রশ্নে আসি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রাইভেটকে কোনো সামনে নিয়ে আসা হয় নাই। নেতৃত্বের জায়গা থেকে শুরু করে দায়িত্ব বন্টনের জায়গায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত সময়ে যারা হচ্ছে ফেসিবাদের দোসর ছিল, ফেসিবাদের দোসরটাকে আমি যদি এভাবে ডিফাইন করি যে ফেসিবাদ টিকিয়ে রাখার আমলে যারা সুবিধাপ্রাপ্ত হয়েছে, দ্বিতীয়ত যারা এই ফেসিবাদের যে কলকব্জাগুলো ছিল, সেগুলোকে আরো শক্তিশালী করেছে। সাংস্কৃতিক অঙ্গনে ছিল বা হচ্ছে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়িক অঙ্গনে ছিল। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যারা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের নেতৃত্বে আসছে বা বিভিন্ন দায়িত্ব পাচ্ছে, সেখানে আমরা ওই ধরনের লোক পাচ্ছি। আমি সরাসরি নাম মেনশন করছি না। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? এটা কি একটা সাইন যে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে? আ যদি আপনি এই প্রশ্নটা করেন এটা আসলে দুঃখজনক যে আমরা দেখতে পাচ্ছি দেশের অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসর যারা ছিল তারা প্রতিষ্ঠা লাভ করছে এবং এটা একটা এলার্ট যে হয়তোবা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটটা মানুষ বা আমাদের সরকার তারা সম্পূর্ণভাবে ধারণ করতে পারছে না এবং তারা এই জনতার যে পালস তাদের যে মনোভাব তারা বুঝতে পারতেছে না। যদি ফ্যাসিবাদী বা ফ্যাসিবাদীর গোষ্ঠী সহযোগী গোষ্ঠী ফ্যাসিবাদের
স্বার্থান্বেষী গোষ্ঠী যারা ফ্যাসিবাদ থেকে সুবিধাপ্রাপ্ত হয়েছে, এদেরকে যদি প্রতিষ্ঠা করা হয়, এটা কখনোই কাম্য নয়। এটা বরঞ্চ শহীদের রক্তের সাথে তামাশা। এবং যদি আপনি বলেন যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কখনোই এমন চাইবো না যেখানে ফ্যাসিবাদী ফিরে আসুক, ফ্যাসিবাদের দোসররা আমাদের কোনো পাওয়ারে আসুক, তারা আমাদেরকে রুল করুক। এটা আমরা কখনোই চাইবো না এবং এটা আমরা কামনাও করি না। এই আন্দোলন পরবর্তী সময়ে এবং আন্দোলন পূর্ববর্তী প্রাইভেট ইউনিভার্সিটির যে বিদ্যমান যে কাঠামো বা সেখানে ছাত্রদের আপনার কি মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি কোন রকম বৈষম্যের শিকার হয় না, অথবা বৈষম্যের শিকার হলে আন্দোলন পরবর্তী সময়ে এগুলো সংস্কারে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? আমি বিগত কিছুক্ষণ পূর্বে আমি এই বিষয়টা এক্সপ্লেইন করেছি। এটা তো প্রকাশ্য সত্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বৈষম্য শিকার হয়েছে। তো আমরা আশা করব যে সামনের দিনগুলোতে আপনি দেখেছেন প্রাইভেট থেকে আমি আছি, আরো বেশ কিছু ভাইরা আছেন যারা দেশের সংস্কারের কাজে অংশগ্রহণ করেছেন। তো দুঃখিত, আমি আশা করি আমি হচ্ছে আন্দোলন বা আন্দোলনের পরবর্তী নেতৃত্বের ব্যাপারে বলছি না। আমি বলছি যে প্রাইভেট ইউনিভার্সিটি, যেমন পাবলিক ইউনিভার্সিটিতে আমরা দেখি বিভিন্ন রকম সংকট শিক্ষার্থীরা ফেস করে, কথার কথা যে হল সংকট অথবা হচ্ছে লাইব্রেরি সংকট বা এই যে ব্যাপারগুলো, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন প্রাইভেট স্টেক হোল্ডাররা হচ্ছে পরিচালনা করে। সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে কি কোনো সংকট আছে, এবং আপনার কি মনে হয় যে এখানে রাষ্ট্র হ্যাঁ, চাইলে? হ্যাঁ, হ্যাঁ, আমি একটা প্রশ্ন বুঝতে পেরেছি যে হ্যাঁ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল সংকট অবশ্যই আছে। সেই সংকটটা হচ্ছে যে আপনি জানেন যে শিক্ষা আমাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের উপরে সরকারিভাবে 15% যে ভ্যাট বসানো, এটা অত্যন্ত দুঃখজনক এবং কিছু হইলেই যদি আপনার ট্রাস্টের সাথে কোনো কিছু হয়, কোনো কিছুতে না মিলে সেক্ষেত্রে আপনার ভর্তি বাতিল করে দেওয়া। এগুলো অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য দুঃখজনক। আমরা কখনোই চাইবো না যে ভবিষ্যৎ বাংলাদেশে ট্রাস্টের সাথে বা ইউনিভার্সিটি অথরিটির সাথে কোনো শিক্ষার্থীর সাথে ঝামেলা হলে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। তাকে রাখা হয় না। তবে হ্যাঁ, আমরা হল নাই। প্রাইভেট কয়েকটা ইউনিভার্সিটিতে অবশ্য আবাসিক হল আছে, থাকার জায়গা আছে। কিছু, কিছু ইউনিভার্সিটি গুলা যারা লিডিং ইউনিভার্সিটি তাদের হল নাই। এটা অবশ্যই সমস্যার একটা ব্যাপার। কিন্তু মানুষ আশেপাশে মেসে থাকে। আশা করব যদি ভবিষ্যতে দেশের অবস্থা আরো ভালো হয়, তো আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হল দেখতে পারবো যেখানে শিক্ষার্থীরা থাকবে। আমরা আসলে আজকে বয়ানের আলোচনার একেবারে শেষের দিকে। আ ওভারঅল আপনার কাছে, আপনার যেহেতু ২ টি পরিচয়, প্রাইভেটের সমন্বয়ক, এট দ্য সেম টাইম নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের একজন ছাত্র প্রতিনিধি। আপনার এক্সপেকটেশন বা হচ্ছে আমরা আশার কথা শুনলাম যে আপনারা চেষ্টা করছেন এবং বাংলাদেশে একটি ভালো নির্বাচন দেওয়ার জন্য, এবং প্রাইভেটের ব্যাপারগুলো আমরা শুনলাম, আন্দোলনের গল্পগুলো আমরা শুনলাম। আ আমি আর ফার্দার কোনো কোয়েশ্চেন করব না। শুধু এটুকুই বলব যে আমরা ভালো একটি নির্বাচন ব্যবস্থা চাই, এবং একইভাবে যেন মানুষের প্রতিনিধিত্ব যেন আসে। যেন ফ্যাসিবাদের পুনর্বাসন না হয়, এট দ্য সেম টাইম যাতে নতুন কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে আমাদের মাঝে এসে দাঁড়াতে না পারে। সেই বন্দোবস্তের চেষ্টা আপনারা করে গেছেন। আমরা চাই এটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। তো সাদিক আল আমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আহ্বান করা অনুরোধ আমাকে ইনভাইট করার জন্য। তবে আমি লাস্ট একটা কথা উল্লেখ করব। সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য রাজনৈতিক দলগুলাকে ইচ্ছা প্রকাশ করতে হবে। যে রাজনৈতিক দলগুলা চায় যে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, তাহলে অবশ্যই হবে। কিন্তু তারা যদি চায় যে অশান্তি করবে, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন করা অবশ্যই চ্যালেঞ্জিং। ধন্যবাদ। আশা করি আমাদের রাজনৈতিক দলগুলোর আ সুবুদ্ধির বা সুবুধ যেটাকে বলি, সুবুদ্ধির উদয় হবে। আ ইতিহাস থেকে তারা শিক্ষা নিবে এবং এরা ফ্যাসিবাদের পুনর্বাসন করবে না, নিজেরাও কোনো ফ্যাসিবাদী শক্তি হিসেবে দাঁড়াবে না। ধন্যবাদ জি, সাদিক আল আমান ভাই আপনাকে। আপনাকে ধন্যবাদ।